প্রত্যেকটা ক্লাস রেকর্ড হবে, প্রত্যেকটা ব্যাকআপ থাকবে, পুরো ক্লাস 12-এ। 1 নম্বর গেল। তোমার কিছু সিস্টেম বলে দেবো আজকে। ফার্স্ট সিস্টেম, এটা মাথায় রাখো। এই যে মার্চ মাসে আমি যতটা পড়াবো, মার্চ মাসের লাস্ট উইকে পরীক্ষা হবে। ওটা এপ্রিলে প্রথমে খাতা দেবো। আর এপ্রিলে যা পড়াবো এপ্রিল লাস্টে পরীক্ষা হবে, মেতে খাতা দেবো। লাস্টে অতগুলো পরীক্ষা আর এখন হবেই না, ঠিক আছে? আর সপ্তাহে একটা করে লাইভ করাবো এমসিকিউ। কী করাবো? এমসিকিউ। এমসিকিউ যে অঙ্কগুলো থাকবে সেগুলো ক্লাসে হবে, থিওরিগুলো সব অনলাইন হবে। এতে কি হলো, কোনো সমস্যা হবে না, তাড়াতাড়ি আমরা ফার্স্ট সিলেবাস শেষ করে নেবো। আমাদের যেহেতু এটা বোর্ড এক্সাম, মিনিমাম 1 থেকে 1.5 মাস আগে সিলেবাস শেষ করতে হবে, এনি হাউ। বুঝে গেছি? হ্যাঁ, তোমরা ক্লাস 12 হয়ে গেছো, এটা কি জানো? আমাদের ফার্স্ট চ্যাপ্টার পার্টনারশিপ। এই রেডি? রেডি না? আমাদের পার্টনারশিপে টপিকস যদি আলোচনা করি, পাঁচখানা টপিক আছে। তা পার্টনারশিপে কটা টপিক আছে? 5টা। কিন্তু আগে দেখবো কোন কোন টপিকগুলো আছে, টপিকের মধ্যে কোনটা কোন সিলেবাসের মধ্যে পড়ছে, দেন আমরা এগোবো। প্রথম হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। তাহলে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন আমাদের ফার্স্ট টপিক। তারপর হচ্ছে অ্যাডমিশন অফ পার্টনার্স, দেন রিটায়ারমেন্ট অফ পার্টনার্স। ঠিক আছে? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, রিটায়ারমেন্ট, অ্যাডমিশন, ডেথ অফ পার্টনার্স। ঠিক আছে? পিএল, অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, ডেথ। ডিসলিউশন অফ পার্টনার্স। পার্টনারশিপে এতগুলো টপিক থাকে, মানে এগুলো এক একটা চ্যাপ্টার। শুধু থার্ড সেমিস্টারে এটা আছে, বাকি সব ফোর্থ সেমিস্টারে আছে পার্টনারশিপে। যদি তুমি রেঞ্জ বলতে চাও, প্রত্যেকটা চ্যাপ্টার এই যে যেগুলো পরের সেমিস্টারে আছে পুরো ফাইনাল অ্যাকাউন্টের মতন ডিটেল কাজ করে। মানে ফাইনাল অ্যাকাউন্ট যেরকম জায়েন্ট লেভেলের চ্যাপ্টার ছিল, সেরকম লেভেলের চ্যাপ্টার হচ্ছে এগুলো, প্রত্যেকটা ডিটেলিংয়ে কাজ করে। কিছুটা কিছুটা সিমিলার ব্যাপার আছে, তো আমাদের একটু ধৈর্য নিয়ে শিখলে পারা যায়, কোনো এমন কোনো ব্যাপার না যেটা পারবো না। ঠিক আছে? তাহলে আমরা রিটায়ারমেন্ট অফ পার্টনার্স, এইগুলো সম্পর্কে আমরা ডিটেলে পরে আলোচনা করব, এখন নয়। এখন ডিটেলে আমরা আলোচনা করবো পিএল অ্যাপ্রোপ্রিয়েশন কি নিয়ে, কারণ আমাদের পিএল অ্যাপ্রোপ্রিয়েশনটাই মেন কাজে লাগবে। ঠিক আছে? ডিসলিউশন, আমি হালকা হালকা করে কথা বলবো কিছুটা সম্পর্কে। ঠিক আছে? রেডি? আমরা একসাথে যে থিওরি এমসিকিউ গুলো করবো তার জিস্টও এখানে শিখে ফেলবো। মানে একবারে যখন নোটটা তৈরি করবো থিওরিটা হয়ে যাচ্ছে, মানে তোরা যদি জিস্টটা পড়িস অটোমেটিক থিওরি রেডি হয়ে যাবে। ওকে? দেখ, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, অ্যাপ্রোপ্রিয়েশন কথার অর্থ হচ্ছে বন্টন, মানে প্রফিট বন্টন হওয়ার কাজ যখন হয়, এটা একটা ফাইনাল অ্যাকাউন্টে ছোট পার্ট।
আসবো ব্যাপারটা কি, কারণ এটা নিয়েই আজকে আলোচনা হবে আমাদের, কারণ এটা একটা চ্যাপ্টার, ঠিক আছে। অ্যাডমিশন কাকে বলা হয়? যখন কোনো নতুন পার্টনার ব্যবসায় আসে। তাহলে সে পার্টনারশিপ কাকে বলে? আমরা 11-এ বিএসটিডি ক্লাসে, কিছুটা ইকোনমিক ক্লাসে শিখেছি পার্টনারশিপ ব্যবসা কাকে বলে, যে অংশীদারি কারবার। অংশীদারি কারবার কাকে বলে স্যার? যে আমাদের যে, ভালো করে বোঝুন, আমাদের যে বিজনেস মডেল আছে, একটা ছিল সোল প্রপ্রাইটরশিপ, যার একজন মাত্র মালিক। আর পার্টনারশিপ কি? একজনের বেশি মালিক হতে হবে, 2 থেকে 20 জন। মনে করো ছিল না, 2 থেকে 20 জন মালিক, তাকে বলে অংশীদারি কারবার। মানে 2 বা 3 জন বন্ধু মিলে যখন কোনো ব্যবসা স্টার্ট করি, তখন তাকে কি বলা হয়? অংশীদারি কারবার, ঠিক। তো সেই অংশীদারি কারবারে ধরো সাপোজ আজকে আমি বলছি আমাদের দিব্যাস আর হচ্ছে দীপায়ন হচ্ছে 2 জন বন্ধু একটা ব্যবসা করছে, ভালো করে বোঝার আছে। তো আমাদের দিব্যাস আর দীপন দুজনে মিলে একটা বিজনেস করছে, ঠিক আছে। তো বিজনেস করছে হচ্ছে মোবাইল ম্যানুফ্যাকচারিং এর একটা, ওরা প্ল্যান্ট দিয়েছে, তো মোবাইল ম্যানুফ্যাকচারিং হবে। তো দুজনে মিলে যে ব্যবসা করছে, এই ব্যবসার মধ্যে দেখা গেল জেপি জয়েন করছে নতুন পার্টনার হিসাবে। হতেই পারে পার্টনারের এক্সটেনশন নিয়ে আসছে। আমি খুব আস্তে বলবো, কম বলবো, তার কারণ কি এগুলো পরবর্তী সেমিস্টারে আছে, তখন বড় স্কেলে বলবো। তো জেপি যখন জয়েন করছে তখন তাকে বলা হয় অ্যাডমিশন অফ পার্টনার। তাহলে কি বললাম? প্রথমে দুজনে মিলে ব্যবসা করছিল, তাই তো, দিব্যাস আর দীপায়ন। তাদের মধ্যে জেপি জয়েন করলো, তাকে কি বলা হয়? অ্যাডমিশন অফ। রিটায়ারমেন্ট কি বলা হয়? যদি ওদের তিনজনের মধ্যে একজন বেরিয়ে যায়, ওদের তিনজনের মধ্যে দেখা গেলো দিব্যাস বেরিয়ে গেল, তখন এটা কি বলবে? রিটায়ারমেন্ট। আর ডেথ কাকে বলে? যদি কেউ মারা যায়। কে মরবে তোমরা ডিসাইড করে নাও, তোমাদের মধ্যে নিজেরা টস করো, টস করে জেনে নাও যে নিজেরা কে মরবে। ওকে, তা ডেথ বুঝে গেছি। এবার হচ্ছে ডিসলিউশন, মানে যখন ব্যবসাটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। মাথায় রাখবে, তাহলে আমাদের এই সেগমেন্টে খুব সুন্দর ঠান্ডা মাথা, এই যে সেগমেন্ট আছে, এই সেগমেন্টে আমাদের অ্যাপ্রোপ্রিয়েশনটাই শুধু আছে। এই বাকি পুরো সিস্টেমটা পরের সেমিস্টারে আমরা কাজ করব। তো ডিটেলে করতে হবে, এমসিকিউ করা যায় না, সম্ভবও নয় করা। এমসিকিউ যদি করি একটু ব্যক্তি করাই লাগে, ঠিক আছে। এবার 2 নম্বরে পার্টিকুলার পার্টনার্স। এটাকে একটু নিচে একটু করে নিই, তাহলে বেটার হবে। ম্যাক্সিমাম মিনিমাম, রেডি? ওকে, খুব সুন্দর করে নোট বানাবে, এত সুন্দর করে নোট বানাবে যে আমাদের যেন বেটারভাবে কাজ হয়, ঠিক আছে। খুব সুন্দর করে, এত সুন্দর নোট বানাবে যেন আমি ঝিঝি ঝিঝি করে বেরিয়ে যায়। ইয়েস, ইংলিশ বাংলা দুটো একসাথে লেখা থাকে, তুমি পুরো হিরো হয়ে যাবে। উচ্চ মাধ্যমিক খাতা হচ্ছে বিংলিশ হয়ে যাবে, বিংলিশ। সত্যি, একটা কোশ্চেন ইংলিশে ভ্যাকেন্সি দিয়েছিল মানে 11, আর বাংলাদেশে 2। স্টুডেন্টরা জিজ্ঞাসা করছে আর কি হবে, আমি কিচ্ছু হবে না, যা দিয়েছি ঠিকঠাক আছে। হ্যাঁ, পেয়ে যাবে। বাহ, রেডি? দেখ, পার্টনারশিপ ব্যবসা নেচার অনুযায়ী 2 রকমের হয়, যেটা আমাদের কাজে লাগে। এছাড়া পার্টনারশিপ ব্যবসা অনেক রকমের ছিল, যেটা পার্টনারশিপে বিএসটিতে পড়েছিলাম 11-এ, কিন্তু অ্যাকাউন্টসে অত কিছু নেই। অ্যাকাউন্টসে কি আছে? একটা হচ্ছে ব্যাংকিং বিজনেস, একটা হচ্ছে নন ব্যাংকিং। ও,
ব্যাংকিং বিজনেস মানে কি স্যার? ভালো করে দেখ, যদি ধর সাপোজ কুনাল, ঈশান আর নাগ তিনজনে মিলে, ভালো করে বুঝবি, কুনাল, ঈশান, নাগ তিনজনে মিলে কি করছে, একটা ব্যাংকের ব্যবসা করলো। তো তিনজন তো পার্টনার, একজন যদি হয় সোল প্রোপাইটর, তারপরে তিনজন আছে মানে একজনের বেশি আছে। একজন যদি হয় এক মালিকি কারবার হয়, তখন তিনজন আছে মানে কি অনেকটা বেশি আছে। এবার এই তিনজন মিলে কি করলো, ব্যাংকের ব্যবসা করলো। ঠিক আছে, তো এই ধরনের ব্যবসাকে বলা হয় ব্যাংকিং। আর নন ব্যাংকিং কি, ব্যাংক বাদে বাকি সব। সাপোজ ধর এখানে মেয়েগুলো মিলে একটা সবজির ব্যবসা, হ্যাঁ সবজির ব্যবসা, কোল্ড স্টোর বানিয়েছে, কোল্ড স্টোরের মধ্যে সবজি সব রাখা হবে। ঠিক আছে, এখানে এই শাড়ির এই শাড়ির বুদ্ধিমান ব্যক্তিরা মানে ভদ্রলোকেরা মিলে কি করলো, মাছের ব্যবসা। ঠিক আছে, আচ্ছা এই শাড়ির লোকেরা ভদ্রলোকেরা মিলে করলো কি বলো, ধানের ব্যবসা। যাই হোক, যাই হোক, তো ব্যবসা তো, তাহলে মাথা রাখতে হবে এদিকে তো এই, ওরা হচ্ছে ব্যাংকিং ব্যবসা। তো বাকিগুলো কি নন ব্যাংকিং বিজনেস, মানে কি ব্যাংকের ব্যবসা যারা করবে তাদের একটা সেগমেন্ট করে দিয়েছে, নন ব্যাংকিং যারা করবে তাদের একটা আলাদা সেগমেন্ট করে দিয়েছে। এর মিনিমাম পার্টনার কত, মানে পার্টনার কত থাকে মিনিমাম, সে দুইজন, অ্যাটলিস্ট দুইজন পার্টনার হতেই হবে। কিন্তু ম্যাক্সিমাম কত, 10-20। ঠান্ডা মাথায় শুনবি, খুব রিল্যাক্সের জিনিস আছে, হ্যাঁ খুব রিল্যাক্সে আমরা শুনবো কিছু কিছু জিনিস। দেখ, আমাদের অ্যাক্ট বানানো হয়, অ্যাক্ট মানে আইন। আচ্ছা আজকে যে আইনটা বানানো হয় সেই আইনটা কি একদিনের জন্য বানানো না এক বছরের জন্য বানানো, এরকম তো না, মিনিমাম 30-40 বছর ধরে থাকবে। আমাদের যে আইন আছে না, যেটা আমি এক্ষুনি আসবো, 1932 সালে বানানো হয়েছিল, পার্টনারশিপ আইন 1932 সালে বানানো হয়েছিল, যেটা আমাদের লাগবে, জানবো আমরা এক্ষুনি আস্তে আস্তে। তো এই যে 1932 সালে আইনটা বানানো হয়েছিল, ভালো করে বোঝ, সে আইনটা এখনো চলছে। ঠিক, আইনের মধ্যে ম্যাক্সিমাম সংখ্যা বলেছে 50, আইনের মধ্যে ম্যাক্সিমাম সংখ্যা কত বলেছে, 50। কিন্তু আমরা 10 বা 20 কেন করছি, ওটা রুলে লেখা, ওটা কিসে লেখা, রুলে লেখা। এবার হচ্ছে স্যার রুলে লেখা মানে, ওটা 50 এটা রুল কেন, বোঝার ব্যাপার আছে। ঠিক না, দেখ অ্যাক্ট ম্যাক্সিমাম নাম্বার বলেছে, রুল মানে গভর্নমেন্ট যখন তখন নিজে চেঞ্জ করতে পারে। তো ম্যাক্সিমাম 50 আছে, গভর্নমেন্ট এখন 10 জন রেখেছে, গভর্নমেন্ট এটাকে 15 জন করেও দিতে পারে কালকে, গভর্নমেন্ট এটা 20 জন করেও দিতে পারে, গভর্নমেন্ট এটা 25ও করে দিতে পারে, গভর্নমেন্ট এটা 40ও করতে পারে, গভর্নমেন্ট এটা 50ও করতে পারে, গভর্নমেন্ট কোনোদিন এটা 55 করতে পারে না, মানে 50-এর বেশি করতে পারবে না। মানে কি 50-এর উপর করতে গেলে আবার একটাকে অ্যামেন্ড করতে হবে পার্লামেন্টে। তেমনই এখানে 20 জন গভর্নমেন্ট রেখেছে, এটা গভর্নমেন্ট 50 পর্যন্ত এক্সটেন্ড করতে পারে। যখন অ্যান্সার দেওয়া থাকবে দেখবি 50 দেওয়া থাকবে, তুই 50ই টিক মারবি, মানে কি অ্যাক্টে বলা হয়েছে, আর রুলে 20, মাথা থাকবে এটা। অনেক স্টুডেন্টরা গরমিল করে স্যার অ্যাক্ট আর রুলের মধ্যে কি বলেছে, অ্যাক্ট হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটির গল্প বলে দিয়েছে, রুল ওটাকে এক্সটেন্ড করতে পারবো আমরাকে। তাহলে আমাদের এখানে যে পার্টনারশিপের গল্প চলছে, যে পার্টনারশিপ দু ধরনের বিজনেস হতে পারে স্যার, বিজনেসের নেচার, একটা হচ্ছে ব্যাংকিং বিজনেস, যেটা ব্যাংকিং করবো তার মিনিমাম পার্টনার 2, ম্যাক্সিমাম পার্টনার 10। কিন্তু অ্যাক্টে বলা হয়েছে 50 পর্যন্ত আমি এটাকে নিয়ে যেতে পারবো। তেমনই নন ব্যাংকিং এ মিনিমাম বলেছে 2, ম্যাক্সিমাম বলেছে 20, ম্যাক্সিমাম পর্যন্ত আমরা 50 নিয়ে যেতে পারবো। যাইনি, গেলে বলে দেওয়া হবে। আমার তো মাথা ঢুকেছে, যদি স্কুলে কোনো টিচার বললো যে এটা হচ্ছে কত 50 আছে, হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন 50ই আছে। কোনো টিচার বললো এসে টুক করে অন্য একটা ক্লাসে, স্যার 20 আছে, হ্যাঁ স্যার 20 ঠিক বলেছেন আপনি। কোনো বন্ধু বললো 20, হ্যাঁ 20, কোনো বন্ধু বললো 50, বলে হ্যাঁ আচ্ছা 50 না 20 সত্যি বলতো, স্যারের ভিডিও দেখে নি, বুঝে যাবি 50 কি 20। আমরা এতটা বুঝেছি, এই নিয়ে কোনো সমস্যা নেই তো। এবার স্যার আমরা যা যা পড়বো, মানে যত পড়াশোনা পড়বো আজকে, এই পড়াশোনা পড়বো অ্যাক্টের দ্বারা, মানে অ্যাক্টে যা যা লেখা আছে সেগুলোই আমরা পড়বো। তাই মানে আমরা অ্যাক্টে পড়া শুরু করে দিচ্ছি, ইয়েস, যা কিছু লেখা থাকবে অ্যাক্ট। এবার আমাদের অ্যাক্ট দু রকমের আছে, ডিপেন্ড করবে যে কোনটা আমরা কাজ করব। একটা হচ্ছে ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট
1932 একটা লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ অ্যাক্ট 2008 এলএলপি। খুব ঠান্ডা মাথায় শুনবে, খুব সুন্দরভাবে এগুলো নিয়ে থিওরি আসে। মানে আমরা যখন অঙ্ক করব, অঙ্কের সাথে থিওরি একবার রেডি করব, আমাদের এইবারে কোনো থিওরি আলাদা করে মুখস্থ করতে হবে না। শুধু তোমরা কি করবে, কোশ্চেনগুলো দেখে চলে যাবে। মানে আমার ভিডিওটা দেখবে, দেখলে ঝামেলা আছে, তোমাদের কোনো ট্রেস নেই, কোনো থিওরি মুখস্থ করতে হবে না। কথা ইজ কথা, ভদ্রলোকের একটাই কথা। রেডি? এলএলপি, লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ অ্যাক্ট। বলি, আচ্ছা আমার একটা কথা বল, আমরা তো অনেকগুলো অ্যাক্ট দেখেছি, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, এখানে লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ অ্যাক্ট, এখানে ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট, তাই তো? হ্যাঁ, তারপরে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস অ্যাক্ট, ইনকাম ট্যাক্স অ্যাক্ট, দেখেছি না? আমাকে একটা সিম্পল কথা বল, যে স্যার এইটার আগে ইন্ডিয়ান লেখা আছে, এইটার আগে ইন্ডিয়ান লেখা নেই কেন? তাহলে কি এই একটা আলাদা, ওই একটা কি মানে অ্যাক্টের ভেতরে ফিচার্স তো আলাদা, কিন্তু এইটা ইন্ডিয়ান লেখা আছে, এটা কেন ইন্ডিয়ান লেখা নেই? রিজন কি, কারণ কি, কেন ইন্ডিয়ান লেখা থাকবে না? আর লেখা থাকবেই বা কেন? এনি আইডিয়া? কি ইউনিভার্সাল মানে কি, যে এই একটা সব জায়গায় ইমপ্লিমেন্ট হবে না তো, পৃথিবীর সব জায়গায়। আচ্ছা, আর আম্বা দেবনাথ কি, ওটা বিদেশে এটা আমাদের দেশে? আচ্ছা, ভালো জিনিস। আপনি না, সালটা দেখ, 1932, এই সালটা কত? ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কবে? 1947 সালে 15ই আগস্ট, তাই তো? আচ্ছা, স্বাধীন হওয়ার আগে দেশ তো চালাতো এক দিয়ে তো চালানো হয়। তখন খুব ভালো করে বুঝবি, তখন এই আমাদের ইন্ডিয়া, আজকে যে ইন্ডিয়া আমরা দেখছি, তাই তো? পাকিস্তান ইন্ডিয়ার পার্ট ছিল, বাংলাদেশ ইন্ডিয়ার পার্ট ছিল, বুঝলো তো? এবং এই পুরো বড় মানে গ্রেটার ইন্ডিয়া, তার সাথে সাথে ওইদিকে ব্রহ্মদেশ, মায়ানমার, ওইদিকে হচ্ছে তোর আফগানিস্তান, সব এরিয়াগুলো কি ইংরেজদের দখলে ছিল, ছিল। চায়নার অর্ধেক পার্টও ছিল ইংরেজদের দখলে ছিল। এবার শুনুন, আমাদের দেশ স্বাধীনতার আগে যখন চলতো, তখন চলতো ইউকের পার্লামেন্ট থেকে, মানে ব্রিটেনের পার্লামেন্ট দিয়ে। তো ব্রিটেনের পার্লামেন্টে যখন অ্যাক্ট পাস হতো, সেই অ্যাক্টটা আমাদের উপর লাগু হতো। আর ওখানে যখন অ্যাক্ট পাস হতো, ধর ওখানে বলতো পার্টনারশিপ অ্যাক্ট, যদি ওখানকার পার্টনারশিপ অ্যাক্ট হয়, তার মানে ওটা কি, ওই অ্যাক্টটা কোথায় কোথায় হবে? ব্রিটেনে, গ্রেট ব্রিটেনের মধ্যে চালু হবে। কিন্তু যদি ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট বলে, তার মানে ওই অ্যাক্টটাকে ইন্ডিয়ার জন্য স্পেসিফিক্যালি বানিয়েছে। মানে তখন 1947 আগে তখন ওরা বিভিন্ন দেশ, আফগানিস্তানের জন্য আফগানিস্তান পার্টনারশিপ অ্যাক্ট, চাইনিজ পার্টনারশিপ অ্যাক্ট, এইভাবে বানিয়েছিল ওরা, যে ওইখানের জন্য এটা, এখানের জন্য এটা, সেখানের জন্য এটা, এরকমভাবে আলাদা আলাদা দেশ অনুযায়ী ওরা হচ্ছে অ্যাক্ট বানিয়েছিল। এবং এই অ্যাক্টটা কী করে বানানো হতো, একটা কমিটি ছিল, ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল ছিল, আমাকে একটা কাউন্সিল, যে কাউন্সিল এই অ্যাক্টগুলোকে বানাতো। আর এই অ্যাক্টটা 1932 সালে যেরকম বানিয়েছিল, এত সুন্দর অ্যাক্ট ছিল যে আমাদের সংবিধানের যে রচয়িতা বাবা সাহেব আম্বেদকর বলেছিল এই অ্যাক্টটাকে চেঞ্জ করার দরকার নেই, কিছু দরকার হলে মাইনর চেঞ্জ পরে করে নেবো, এই অ্যাক্টটাকে ডাইরেক্ট অ্যাডপ্ট করেছে। তার মানে কি, আমাদের যখন সংবিধান তৈরি হয়েছিল, সব অ্যাক্ট আমরা তৈরি করিনি, অনেক অ্যাক্ট এরকম আছে, যেমন কন্ট্রাক্ট অ্যাক্টের মতন অ্যাক্ট, ওগুলো ডাইরেক্ট অ্যাডপ্ট করে নিয়েছিলাম আমরা। কেন অ্যাডপ্ট করেছিলাম, ওগুলো ঠিক আছে। আর যেগুলো মনে হয়েছিল যে আমাদের চেঞ্জ করার দরকার, সেগুলো চেঞ্জ করে, যেমন এই অ্যাক্টটা আমাদের দরকার ছিল, তো 2008 সালে তৈরি হয়েছিল, 2009 সালে এটা ইমপ্লিমেন্ট হয়েছিল, ভালো করে বোঝা যাচ্ছে। তো এর আগে ইন্ডিয়ান লেখা নেই, কারণ আমরা নিজেরা বানিয়েছি। আর এই একটা আমরা নিজেরা বানাইনি, এটা হচ্ছে ব্রিটেনরা বানিয়েছিল। তো যেহেতু ওরা বানিয়েছিল, তো ওরা আমাদেরকে কি বলবে, ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট। আর এই অ্যাক্ট হুবাহু এখনো পড়ছি আমাদের সিলেবাসে, আমরা যা পড়াশোনা করছি, যা জানছি, এই যেইগুলো পড়লাম, এই সব কটা এই ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্টে লেখা আছে। লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ অ্যাক্টে কিন্তু পড়া আমাদের আসবেই না, কারণ ওর অন্য অন্য সিস্টেম ওদের করার, সেটা আমরা পরে উঁচু ক্লাসে গিয়ে শিখবো। কিন্তু আপাতত পার্টনারশিপ অ্যাক্টের যে ব্যাপারটা আছে, মেথডটা আছে, সেটা হচ্ছে আমরা এখানে ইমপ্লিমেন্ট করছি।
এবং সবথেকে মজাদার জিনিস যে স্যার আমরা যা এখন পড়বো এই একটাকেই পড়বো, মানে যেমনভাবে অঙ্ক করবো যা করবো সব একটা লেখা আছে, আর সেই অঙ্কই আমাদের চালু করতে হবে। তার মানে এটা আমরা নতুন কিছু করছি না, আমরা পুরনো জিনিস একটা এক সেই জিনিসটাকে আমরা শিখছি। তাই এখানে ইন্ডিয়ান লেখা, আর কোনোদিন ভুল হবে যে ইন্ডিয়ান লেখা কেন, ইন্ডিয়ান লেখা না কেন, ঠিক আছে? কিন্তু হ্যাঁ ওইটাকে মাথায় রাখতে হবে, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ অ্যাক্ট কত সালে এসছে, 2008 সালে, এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে, এটাকে সবসময় মাথায় রাখবে। বুঝতে পেরেছি? ওকে, চলো 4 নম্বর পয়েন্ট, রেডি? রেডি? আর কাজ করি, এটাকে এখানেই তথাস্থ করি, কারণ বেশি কিছু তো নেই। এবার আমরা শুরু করি আমাদের যে চ্যাপ্টার আছে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। অ্যাপ্রোপ্রিয়েশন কথার অর্থ হচ্ছে বন্টন, প্রফিট এবং লসের বন্টন। আসবো, খুব রিল্যাক্স ঠান্ডা মাথায় আসবো। তার আগে আমরা লিখবো আমাদের টপিকস, আমরা কি কি টপিকস নিয়ে পড়াশোনা করব এই চ্যাপ্টারে, সেটা আমাদের দরকার। প্রিপারেশন অফ, সরি প্রিপারেশন লিখে প্রিপেয়ার লিখো, প্রিপেয়ার PL appropriation account and partners capital account, এই দুটো অ্যাকাউন্ট শিখবো আমরা। ট্রিটমেন্ট অফ ইন্টারেস্ট, একটা হচ্ছে ক্যাপিটালের ওপর, একটা লোনের ওপর, একটা ড্রয়িংসের ওপর, একটা ড্রয়িংসের ওপর, ঠিক আছে? প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট অ্যান্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে? ট্রিটমেন্ট অফ ইন্টারেস্ট, এই তিনটের ইন্টারেস্টে আমরা কাজ করব। ট্রিটমেন্ট অফ কমিশন, না ইন্টারেস্ট, ট্রিটমেন্ট অফ কমিশন। আচ্ছা, পাস্ট অ্যাডজাস্টমেন্ট জার্নাল এন্ট্রিজ, এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব পুরো চ্যাপ্টারে। এবার শুন, তাহলে আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। এবার আমরা এগোবো আমাদের পার্টনারশিপের গল্পে। 1 নম্বর, দেখ আমরা যখন অ্যাকাউন্টিং প্রসেস নিয়ে কথা বলি, অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে আমরা কি শিখছি। ধর আমি 3 ধরনের বিজনেস নিয়ে কথা বলছি, একটা কি সোল প্রোপ্রাইটরশিপ, একটা কথা বলছি পার্টনারশিপ, একটা কথা বলছি কোম্পানি, ঠিক আছে? খুব ঠান্ডা মাথা রিল্যাক্সে বুঝবি কি বলতে চাইছি আমি অ্যাকচুয়ালি।
মানে কি জিনিস আমরা শিখতে শুরু করছি, মানে কোনটা শিখতে হবে। কারণ অনেকে জানেই না, অঙ্ক করছে ফরম্যাট দিকে মুখস্থ করে, ফরম্যাট মুখস্থ কোনো ব্যাপার নেই, আমাদের জানতে হবে কি করব। দেখ, আমরা জার্নাল শিখেছি তো, হ্যাঁ, লেজার শিখেছি, ট্রায়াল ব্যালেন্স শিখেছি তো, জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স শিখেছি। এরপর আমরা ফাইনাল অ্যাকাউন্টে যখন গেছিলাম, আমরা ট্রেডিং, প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট পর্যন্ত শিখেছি মনে কর। এগুলো আমাদের শেখা, মানে সোল প্রপার্টরশিপ আমরা পুরোপুরি 11-এ শিখে নিয়েছিলাম, এদিক ওদিক করতে করতে। মানে কি, আমরা যদি যখন জবে ঢুকি, যে ব্যবসায় একজন মাত্র মালিক, সেই ব্যবসার অ্যাকাউন্টিং পুরো সামলাতে পারবো জিঙ্কু করে। মাথা রাখবে, তোদের একটা সেক্টর পুরো সেভ হয়ে গেছে, মানে তোরা পারবি, মানে তোদেরকে কেউ সরাতে পারবে না, তোরা মানে হেভি করতে পারবি। কিন্তু আমার, তো আমরা সোল প্রপার্টরশিপ হচ্ছে এগুলো শিখলাম, শিখলাম তো, সোল প্রপার্টরশিপ। এবার পার্টনারশিপ এরিয়াতে যখন আসি, পার্টনারশিপও আমাদের জার্নাল করতে হয়। ও স্যার, আমরা তো জার্নাল আগের থেকেই জানি। মানে তোরা এটা বোঝ, অ্যাকাউন্টিং এর ব্যাপারটা কত ইম্পর্টেন্ট। ওটাকে সাইলেন্ট কর, যার থাকবে কেটে সাইলেন্ট কর। শোন স্যার, জার্নাল তো আমি আগে শিখেছি, এদিকে দেখা, এদিকে দেখা, শোন শোন, জার্নাল তো আগে শিখেছি, তাহলে একই জার্নাল একই জিনিস। লেজার শিখেছি আমরা, একই লেজার একই জিনিস, কথা কম। ট্রায়াল শিখেছি, একই জিনিস একদম। এখানেও ট্রেডিং আছে স্যার, একই ট্রেডিং, একদম একই ট্রেডিং, একই পুরো সিস্টেম। এখানেও প্রফিট অ্যান্ড লস আছে, একই জিনিস, একদম সিম্পল, একই জিনিস, কিন্তু চেঞ্জ হবে এখানে। এখানে একটা এক্সট্রা অ্যাকাউন্ট খুলতে হবে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, আর ব্যালেন্স শিট সেম টু সেম। তাহলে স্যার আমাকে কি এক্সট্রা শিখতে হবে? জাস্ট এই অ্যাকাউন্টটা যদি আমি শিখে যাই, যেটা ফাইনাল অ্যাকাউন্টেরই একটা পার্ট, এইটা যদি আমি শিখে যাই, তার মানে স্যার আমি কি করতে পারবো, আমি পুরোপুরি চ্যাপ্টারটা শিখতে পারবো, মানে আমি পার্টনারশিপও সিকিউর হয়ে যাবে। তার মানে স্যার আজকে যে চ্যাপ্টার আমরা করছি, এই চ্যাপ্টার যদি আমরা পুরোপুরি শিখে যাই, তাহলে আমরা পার্টনারশিপও রেডি হয়ে যাবে। বুঝে গেছি? আচ্ছা তাহলে আমাকে একটা কথা বল, এর ছক কিরকম হবে? একই, পুরো ট্রেডিং পিএলের মতন ছক হবে, ওই ফর দ্য ইয়ার এন্ডে লিখতে হবে, পুরো সেম টু সেম ছক। মানে কি, আমরা পুরো অ্যাকাউন্টিং প্রসেস শিখবো না, কেন শিখবো ভাই, আমার তো শেখাই আছে 11-এ। আমি পার্টিকুলার এই ম্যাটারটা শিখবো, যাতে আমি কি করি, এই পার্টনারশিপ এরিয়াটা পুরো করতে পারি। মানে অ্যাকাউন্টেন্সি এটাই মজা, যেটা তুমি 11-এ শিখেছো, মানে ব্যাপার থাকে না, বলে না যে তুমি একটা কোম্পানিতে জবে ঢুকেছো, 2 বছর এক্সপিরিয়েন্স নিলে তো অন্য কোম্পানিতে বেশি টাকা পায় না, আবার এক্সপিরিয়েন্স নিয়ে গেলো, মানে প্রত্যেকটা কোম্পানি এক্সপিরিয়েন্স নিতে যাও, অ্যাকাউন্টস সেরকম, এটা তুমি শিখেছো, এক্সপিরিয়েন্সটা এখানে কাজে লাগবে, জাস্ট এইটুকুনি শেখো। বুঝেছি? এবার যদি কোম্পানির অ্যাকাউন্টিং প্রসেস বলা হয়, তাহলে এটা কি জেনে রাখি, কেন আমাদের পরের সেমিস্টারে যেহেতু আছে, পরের সেমিস্টার থেকে আগে ব্যাপারটা বুঝে নিই। এর আছে জার্নাল। ও স্যার একই জার্নাল, একই জার্নাল, একই জার্নাল। এরও কি লেজেন আছে? একদম। এরও কি ট্রায়াল ব্যালেন্স আছে? একদম। জাস্ট একটা জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে স্টেটমেন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আর ব্যালেন্স শিটও সেম। ও, তাহলে স্যার
এখানে ট্রেডিং পিএল আমি শিখে গেছিলাম আগে, এখানে ট্রেডিং পিএল যদি জানি পিএলটা শিখতে হবে, এখানে স্টেটমেন্ট পিএল শিখতে হবে। মানে কি দেখ, এখানে ট্রেডিং পিএল তো দুটো, এখানে ট্রেডিং পিএল পিএল অ্যাপ্রোপ্রিয়েশন তিনটে, এই তিনটেকে জয়েন করে এখানে একটা হয় স্টেটমেন্ট পিএল, আলাদা কিছুই না, শুধু ফরম্যাটটা দেখতে আলাদা, সেম টু সেম। তাহলে স্যার তুমি একটা কথা বলেছিলে আমাদের, এই যে বক্স, বক্সের মধ্যে দুটো আইটেম আছে, এই যে বক্স, এই বক্সের মধ্যে তিনটে আইটেম আছে, এই যে বক্স, এই বক্সের মধ্যে একটা আইটেম আছে, এটাকেই বলা হয় রেভিনিউ স্টেটমেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে যে রেভিনিউ স্টেটমেন্ট ছিল, সেটা রেভিনিউ স্টেটমেন্ট মানে যেখান থেকে প্রফিট বা লস আমরা বার করতে পারবো। তাহলে স্যার ট্রেডিং পেল তো আমরা জানি রেভিনিউ স্টেটমেন্টের পার্ট। যদি তোদের পরীক্ষা কোশ্চেন করে এমসিকিউতে, সোল প্রপার্টিশিপের রেভিনিউ স্টেটমেন্ট কোনটা, বলতে পারবি তো ট্রেডিং পেল? যদি তোদের বলে পার্টনারশিপ ব্যবসায় নিউলি রেভিনিউ স্টেটমেন্ট কোনটা, স্যার পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, কেন পুরোনো ট্রেডিং পেল তো থাকেই। আর কোম্পানির রেভিনিউ স্টেটমেন্ট কোনটা? আর তুই বলবি স্যার এটা কি আসতে পারে? হ্যাঁ আসতে পারে, কারণ কোম্পানি আছে আমাদের, কোম্পানি জার্নাল আছে, স্টেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নেই, বাট ওর জন্য দিতে পারে। ঠিক আছে, কোশ্চেন ঘোরাতেই পারে। তো আমরা আজকে শিখলাম কি রেভিনিউ স্টেটমেন্ট। এবার রেভিনিউ স্টেটমেন্ট নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ চলো একের পর 2 নম্বর আসি। রেডি? বুঝতে পারছি, মাথা ঢুকছে? আমরা ট্রায়াল ব্যালেন্স থেকে জানি শুরু করি, ঠিক আছে স্যার? ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা তিনটে আইটেম খুলি, দেখো। রেডি? দেখ, ট্রায়াল ব্যালেন্স থেকে কিছু আইটেম আমার কোথায় যেত? ট্রেডিংয়ে, তাই তো? হ্যাঁ, এখানে মাঝখানে দিই তাহলে ভালো হবে। কিছু আইটেম আমরা ট্রেডিং অ্যাকাউন্টে পাঠাতাম, কিছু আইটেম আমরা প্রফিট অ্যান্ড ট্রেডিং রাখতে উড়ে যাক, কোনো সমস্যা নেই, দরকার লাগবে দেখ। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে পাঠাতাম, ভালো করে বোঝ। কিছু আইটেম আমরা ট্রেডিং অ্যাকাউন্টে পাঠাতাম, কিছু আইটেম আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে পাঠাতাম, কিছু আইটেম আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে পাঠাবো, কিছু আইটেম আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে পাঠাবো, আর কিছু আইটেম আমরা ব্যালেন্স শিটে পাঠাই। ভালো করে বোঝ। তাহলে কিছু আইটেম আমরা ট্রেডিংয়ে পাঠাতাম, কিছু আইটেম আমরা প্রফিট অ্যান্ড লসে পাঠাতাম, কিছু আইটেম আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে পাঠাবো, কিছু হচ্ছে ব্যালেন্স শিটে পাঠাবো। খুব রিল্যাক্সে বুঝতে হবে। মনে কর আমরা ট্রেডিংয়ে কি কি পাঠাতাম, যেগুলো ছিল কি ডাইরেক্ট নমিনাল, মনে পড়ছে? ডাইরেক্ট নমিনাল সব ট্রেডিং অ্যাকাউন্টে যেত, আমরা যেমন শিখেছিলাম। কি কি যেত? যেমন স্যার পারচেস যেত, মনে আছে? সেলস যেত, ওয়েজেস যেত, ক্যারেজ ইন ওয়ার্ড যেত, এগুলো সব আমরা ট্রেডিং অ্যাকাউন্টে পাঠাতাম। পুরনো জিনিস স্যার, এগুলো করতে হবে? কিছু করতে হবে না, জানতে হবে, শেখো। আমরা যখন ঢুকবো পুরো অ্যাকাউন্টসে পুরো ডিপলি নলেজে ঢুকবো, ওই আট কাজে যাবো না, ঠিক আছে? আমাদের পুরো প্রপার নলেজটা চাই ঠিকঠাক। আর যখন প্রপার নলেজ পাবো তখনই আমরা অ্যাকাউন্টেন্সির অঙ্কগুলো নামাতে পারবো। কারণ আগের বার কিন্তু খুব ডেঞ্জারাস মার্কে অঙ্ক দিয়ে দিয়েছিল, 19 থেকে 20টা। করতে হবে, খাটতে হবে, নাহলে হবে। আচ্ছা, প্রফিট অ্যান্ড লসে কি যেত? ইনডাইরেক্ট নমিনালগুলো। স্যার ইনডাইরেক্ট নমিনাল কোনগুলো স্যার? যেমন স্যালারি, রেন্ট,
কমিশন, এই কত কম, স্যালারি, রেন্ট, কমিশন, ক্যারেজ আউটওয়ার্ড, এগুলোকে বলে, মনে আছে, যেগুলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যেত। স্যার ডাইরেক্ট নমিনাল ট্রেডিংয়ে যেত, ইনডাইরেক্ট নমিনাল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যেত, মানে কি টায়ার ব্যালেন্সের একটা ঝুড়ি, ঝুড়ি থেকে ডাইরেক্ট নমিনালগুলো আমি ট্রেডিংয়ে ফেলছিলাম, ইনডাইরেক্ট নমিনালগুলো আমি পিএলে ফেলছিলাম, ঠিক। এখানেও নমিনাল যায়, পার্টনার্স রিলেটেড নমিনাল। আচ্ছা, এখানে পার্টনার্স রিলেটেড নমিনাল যায় মানে মালিকের সাথে সম্পর্ক যে নমিনালগুলো আছে সেগুলো আসছি, যেমন ইন্টারেস্ট অন ক্যাপিটাল, রিজার্ভ, ইন্টারেস্ট অন ড্রয়িংস, আসবো এক একটা আইটেম নিয়ে, কোনো সমস্যা নেই। পার্টনার স্যালারি, পার্টনার্স কমিশন, এগুলো যায়। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, রিজার্ভ, ইন্টারেস্ট অন ড্রয়িংস, পার্টনার স্যালারি, পার্টনার্স কমিশন, ঠিক আছে। ব্যালেন্স শিটে কি যায় স্যার? রিয়েল অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্ট সব, যেমন স্যার পার্টনার্স ক্যাপিটাল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, স্টক, ইনট্রেড, ডেটর্স, ক্রেডিটর্স, অনেক কিছু যায়। কত আইটেম আমরা করেছি রিসেন্ট পরীক্ষা দিয়ে। শোন শোন, এবার ঠিক আছে, এবার শোন, আমরা এইগুলো সম্পর্কে জানি, ক্লাস 11-এ এই তিনটে স্টেটমেন্টের সম্পর্কে জানি আমরা, ট্রেডিং এর সম্পর্কে জানি, পিএল এর সম্পর্কে জানি, ব্যালেন্স, শুধু পিএল অ্যাপ্লিকেশন জানবো। তো একটু গল্পের মাধ্যমে আমরা শিখি। শোন, তাহলে পার্টনার কে কে ছিল? দিব্যাস ছিল, দীপন ছিল, বাদ দে, দেবনাথ ছিল, ঈশান ছিল, নাগ ছিল, তিন বান্ধবী মানে বন্ধু, তিন বন্ধু একসাথে বিজনেস খুলেছে। ভালো করে বোঝ, গল্পের মাধ্যমে এগুলো শিখে নেবো। এই গল্পটাই হচ্ছে মেন ফান্ডামেন্টাল তো দাঁড় করাবে। তিন বন্ধু মিলে ব্যবসা করেছে, ঠিক আছে। ওদের হচ্ছে পার্টস ম্যানুফ্যাকচারিং একটা কোম্পানি, মানে কোম্পানি তো বলা যায় না, ব্যবসা, বিজনেস, কেন কোম্পানি বলে তো কোম্পানি দিকে চলে যাব, ব্যবসা, ঠিক আছে। এবার তিনজনে মিলে টাকা দিয়েছে, একজনে কিন্তু টাকা দেয়নি, তো তিনজনে মিলে 1 কোটি করে 3 কোটি টাকা দিয়েছে। পার্টসের ম্যানুফ্যাকচারিং মানে বড় টাকা, বড় হিসাব, তো 3 কোটি টাকাটা দিয়েছে। ভালো করে শোন, এবার খেলা শুরু হচ্ছে। হুট করে আমাদের কুণাল বলল যে স্যার, এই টাকাটা যদি আমি ব্যাংকে রাখতাম আমি ইন্টারেস্ট পেতাম, তাই তো? এই ব্যবসাটা তো আমার একার ব্যবসা না, ব্যবসা তিনজনের, তা ব্যাংকে রাখলে আমি ইন্টারেস্ট পেতাম, তাহলে আমি ব্যবসায় রাখলে ব্যবসায় কেন ইন্টারেস্ট পাবো না? ঠিক, আমাকে ব্যবসা মনে করবি, আমি কি বিজনেস। ও আমাকে বলেছে, মানে ওরা তিনজন টাকা লাগিয়েছে, তিনজন মালিক। আমাকে কুণাল বললো যে স্যার আমরা তো একটা ইন্টারেস্ট পাওয়ার অধিকারী। আমি বললাম হ্যাঁ, কিন্তু ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট কত? ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট ধর বললো রেকারিংয়ে 7%, সাপোজ 7% এক্সাম্পল নিলাম আমরা। বলছে তাহলে আমার তো কিছু দিতে হবে, তাহলে কত? 6% করে। ব্যাংকে রাখলে 7 পেতাম, ব্যবসাতে 6% আমি নেবই নেবো। এবার বিজনেস কি করলো, ওদের এই 1 কোটি টাকার উপর 6%, 6 লাখ টাকা করে ইন্টারেস্ট দিল। এবার আমাকে বল, এটা ব্যবসার কি আয় না ব্যয়? ব্যয়। ব্যবসার কি খরচা, এক্সপেন্সেস। মাথায় ঢুকলো হাম্বা? মাথায় ঢুকেছে? তাহলে এই ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি ব্যবসার এক্সপেন্স, বুঝেছি? ওরা তিনজনের মধ্যে ব্যবসাটা সব থেকে বেশি পরিশ্রম করছে ঈশান।
ঈশান বললো যে ওরা তো পরিশ্রম করেই না, আমি তো এখানে পরিশ্রম করে ব্যবসাটাকে দাঁড় করাচ্ছি, আমি তো অন্য জায়গায় জব করলে মাইনাও পেতাম। ভালো করে বোঝ। ও বলছে আমি অন্য জায়গায় যদি জব করতাম তাহলে আমি মাইনা পেতাম, তাহলে এখানে কেন মাইনা পাবো না? ওরা বললো হ্যাঁ ঠিক কথা, আমরা তো ব্যবসায় ধ্যান দিতেই পারি না, তুই তো ব্যবসাটাকে ধ্যান দিচ্ছিস, ব্যবসাটাকে বড় করছিস, তো তুই মাইনা পাওয়ার অধিকারী। ও বললো আমার 10,000 টাকা করে মাইনা লাগবে। 10,000 টাকা করে বাস্তব কথা, শুনে চালাবে কোথা থেকে তাহলে? ঠিক না? ওরা না অন্য জায়গায় কাজ করে টাকা কামিয়ে নিচ্ছে, ব্যবসার প্রফিটও কামাচ্ছে, ও তো ব্যবসাকেই দেখছে, তোর তো স্যালারি পাওয়ার প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে ঈশান বললো ঠিক আছে চলো স্যার, আমি ইসে স্যালারি নেবো 10,000 টাকা করে, তাহলে 1,20,000 টাকা আমি ওকে স্যালারি দিচ্ছি। এইটা কি ব্যবসার আয় না ব্যয়? খরচা, খরচা। এটা কিন্তু ট্রেডিং পিএলে আসবে না, নমিনাল। এটা একমাত্র পিএল প্রফেশন আসবে। পিএল প্রফেশনে কোনগুলো আছে? যেগুলো মালিকের সাথে ব্যবসার লেনদেন হচ্ছে, সম্পর্ক মালিক আর ব্যবসার মধ্যে গল্প, যেমন ধর ইনভেস্টমেন্ট ক্যাপিটাল বললাম। এবার এবার শোন শোন শোন, ঠান্ডা মাথায় রিল্যাক্সে। একজন ভালো কাস্টমার যে ভালো টাকার মাল কিনে, মিনিমাম 60-70 লাখ টাকার মাল কিনবে, সেটা নিয়ে এসছে কে? নাগের এক বন্ধু ডিলিংয়ে মাল কিনবে। তো ভালো কথা। তো নাগ বলছে দেখ ব্যবসা তো বহুত বড় প্রফিট বাড়বে। বলে হ্যাঁ, তো এখান থেকে তো কিছু আমাকে কমিশন দেওয়া দরকার। বললো ঠিক আছে দেবো, কেন দেবো না। এবার খুব রিল্যাক্সে বোঝ, খুব রিল্যাক্সে। বলে কত নিবি কমিশন? বলে 2%। 50 লাখ টাকা 2% নেবো আমি, 2 লাখ। তাহলে আমাকে বল, ওকে যে 2 লাখ টাকাটা দেবো, এটা ব্যবসার আয় না ব্যয়? এটাও একটা খরচা। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিচ্ছি ওদেরকে, মালিক পাচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, মানে ব্যবসা থেকে ব্যবসার খরচা। আমরা ব্যবসার অ্যাকাউন্টেন্ট, তাই তো? একদম প্রথম দিন শিখেছিলাম না যে ব্যবসা মালিক আলাদা? তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি ব্যবসার অ্যাকাউন্টেন্ট, ব্যবসার গল্প। তাহলে আমাদের কি হবে বলো? যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল খরচা, ঠিক আছে তো? তারপরে আমি কি দেখলাম? যে স্যালারি হচ্ছে খরচা, পার্টনার স্যালারি, নর্মাল স্যালারি না, পার্টনার। নর্মাল স্যালারি কর্মচারীরা পায়, পার্টনার স্যালারি মালিকরা পায়, খরচা। তারপরে আমি কি বললাম? কমিশন। এবার ধর ঠান্ডা মাথায় বোঝ, আমাদের দেবনাথ বিয়ে করবে, যার সাথেই করুক, পার্সোনাল ব্যাপার, পার্সোনাল চয়েস। ছেলে হাট্টা কাট্টা সুন্দর ভালো আছে, দেখতেও ভালো, বিয়ে শাদী করবে। এবার আমার একটা কথা বলো, বিয়ে করতে গেলে ওর টাকা লাগবে, খুব রিল্যাক্সে বোঝ কিন্তু, ওর টাকা লাগবে। ও কি করলো? বিয়ে করার পরে বলে 5 লাখ টাকা ব্যবসা থেকে তুললো। যেই না ও 5 লাখ টাকা নিয়ে চলছে, হাত ধরে দিল, হ্যাঁ কোথায় যাচ্ছিস 5 লাখ টাকা নিয়ে? বলে কেন? আমার টাকা আমি নিচ্ছি। তোর টাকা মানে? কিসের তোর টাকা? আমি তো ক্যাপিটাল হিসেবে দিয়েছি। তাহলে বল ক্যাপিটালের ভ্যালু কমে যাবে। না 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 না, 1 কোটি টাকায় ক্যাপিটাল দেবে, ব্যবসা প্রফিটের থেকে টাকা নিচ্ছি। বলে কি বলতে চাইছিস স্পষ্ট করে বল, কি ব্যবসা প্রফিটের থেকে নিচ্ছিস, কি ক্যাপিটাল নিচ্ছিস? তুই 1 কোটি টাকা দিয়েছিস, আবার ব্যবসা থেকে তুই টাকা নিয়ে নিচ্ছিস লাখ পাঁচেক, তোর 5 লাখ টাকা নিচ্ছে, লাখ পাঁচেক টাকা নিয়ে নিচ্ছিস, ছাবলাম হচ্ছে। কারণ আমি নিতে পারবো না। হ্যাঁ নিতে পারবি, কেন নিতে পারবি না? অবশ্যই অধিকার আছে নেওয়ার, ব্যবসা তো তোদের তিনজনের। কিন্তু তুই যখন আমাকে টাকা দিয়েছিলিস, তুই কি আমাকে ফ্রিতে দিয়েছিলিস? তার পরিবর্তে তো ব্যাংকের নাটক শুনিয়েছিলিস, শুনেছিলিস না? 6% করে ইন্টারেস্ট নিচ্ছিলিস, 1 কোটি করে দিছিস বলে, 6 লাখ টাকা করে নিচ্ছিলিস তো, 1 কোটি 6 লাখ। আমি বলছি যখন তুই যদি ব্যবসা থেকে টাকা তুলিস, তা তোকে উল্টো আমাকে ইন্টারেস্ট দিতে হবে। আরে কি? হ্যাঁ। বলে এরকম করবেন? বলে হ্যাঁ, আমি 5% তো নেবই, আমার তো 5% অধিকার আছে নেওয়ার। তো বললাম 5% নেবো। তাহলে কুণাল কি করলো? 5 লাখ টাকা 5% কত? 25,000 টাকা। 25,000 টাকা ব্যবসাকে ইন্টারেস্ট দেবে। এটা ব্যবসা আয় না ব্যয়? আয়। তাই ব্যবসার ব্যয়ও যেমন হয়, ব্যবসার আয়ও হয় মালিকের কাছ থেকে, ঠিক? এবার এখানের মধ্যে আমাদের ঈশানদা শ্বশুর বাড়ি থেকে ভালো একটা প্রপার্টি পেয়েছে। ভালো করে বোঝ, ভালো টাকা মানে মিনিমাম 5-6 কোটি টাকা। মানে বাবা, মানে শ্বশুর মশাইয়ের এক মেয়ে, মেয়ে তো ঈশান বলতে পাগল, ঈশান ছাড়া কিছু বোঝেই না, ঠিক আছে? কল্যাণনগর গার্লস, তাই তো? কিছু বোঝেই না, আমাদের ছেলে পুরো হিরো। মেন গল্পতে আসি আমরা। তো মিনিমাম ভালো একটা মানে 3 কোটি টাকার মতন একটা টাকা পেয়েছে। এবার টাকাটা তোর কাছে পড়ে রয়েছে। এবার আমি একটা কথা বল, সিম্পল হাম্বা, এই শোনো শোনো শোনো, টাকাকে যদি আমি, ভালো করে বোঝ, টাকাকে যদি আমি আলমারিতে রেখে দিই, তা টাকা কি ডিম পেড়ে কি টাকা বড় হয়ে যাবে? তাহলে এটা হচ্ছে নন
ক্যাশ জেনারেবল অ্যাসেট মানে কি, ক্যাশ নিজে কোনোদিনও ক্যাশ জেনারেট করতে পারে না, ওকে কিছু না কিছু জায়গায় খাটাতে হবে। এবার ওর কাছে অপশন আছে, আর এরা দুজন বন্ধু বললো ভাই শ্বশুরবাড়ি থেকে ভালো মোটা পেয়েছে, বলে ও বলছে, উনার বলছে স্ট্রিট ফিট নেওয়া যেতে পারে, নায়ক বলছে কেন, টাকাটা ভালো, খেলে তো শেষ, একটা কাজ করি ব্যবসার আর একটা ফ্যাক্টরি দেবো, ওকে বলি ওটা টাকাটা ইনভেস্ট করতে, ব্যাস। তো ওদের বলছে, ওকে ডেকেছে, ভাই আয়, এক দাদা বৌদিতে বিরিয়ানি খেতে 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 আলোচনা হচ্ছে, ভাই ইনভেস্টটা করে দে, ব্যবসা ভালো হবে। বলে আমি একা কেন করবো, তোরাও কর, আমার টাকা আছে বলে আমাকেই করতে হবে এমন কোনো কথা আছে? ভাই আমরা বন্ধু না, ভাই ভাই না? বলে ভাই ভাই সব ঠিক আছে, আগে হচ্ছে মেন গল্প হচ্ছে যে টাকা আমি একা কেন করব। তখন বলছে আচ্ছা কি চাস, বলে দেখ আমি লোন দিতে পারি। বলে আমি ক্যাপিটাল দেবো না। কেন ক্যাপিটাল দেবো, ক্যাপিটাল দিলে সবাই দেবো, আমি একা দিলে লোন দেবো, তার পরিবর্তে ইন্টারেস্ট নেবো কত, 12%। এবার তো দেখ ব্যাংকের কাছে লোন চেতে গেলে ব্যাংকের অনেক প্যাচাং থাকে, মালিক লোন দিলে ওটা সব থেকে সিকিউর, মালিক বুঝবে। ভাই আমাদের ব্যবসা আমরা বুঝি, কোনো এদিক ওদিক হলে বলে ব্যবসায় একটা নতুন ইয়ে খুলতে হবে। তো কুণাল তখন ব্যবসা ইনভেস্ট করলো অ্যাজ এ লোন, ডেপ্ট ক্যাপিটাল হিসাবে, নট ওন ক্যাপিটাল, মানে নিজের মালিক হিসাবে ইনভেস্ট করেনি, ও লোন হোল্ডার হিসেবে ইনভেস্ট করেছে, তো লোন দিয়েছে, সরি লেনদেন হিসেবে ইনভেস্ট করেছে, লোন দিয়েছে। এবার আমি ব্যাংকের কাছে গেলে প্যাচাং থাকতো, ও আমাকে দিয়েছিল, আমি ওকে 12% করে ইন্টারেস্ট দিচ্ছি। আমাকে কথা বল, এই যে ইন্টারেস্টটা ওকে দিচ্ছি, বলো এই যে ইন্টারেস্টটা আমি ওকে দিচ্ছি, এটা কি ব্যবসার আয় না ব্যয়? ব্যয়। আমি তো টাকাটা দিচ্ছি, টাকাটা আমার কাছ থেকে বেরোচ্ছে, ভাব ব্যবসার কাছ থেকে টাকা বেরোলে ব্যয়, ব্যবসার কাছে টাকা আসলে, ব্যবসার কাছে টাকা বেরোলে ব্যয়, আসলে আয়। আমি বুঝতে পেরেছি সিনারিও। তাহলে দেখ একমাত্র ইন্টারেস্ট অন ড্রয়িংসটাই আমার ইনকাম ছিল, তাই তো, বাকি সবই আমার ব্যয়। এবার দেখি ওখানে মুখস্থ করার একটা আলাদা টেকনিক থাকে, ওইসব বাদ দিয়ে আমরা বুঝে বুঝে করবো, কারণ আমরা শিক্ষিত মানুষ, ভদ্রলোক ভদ্রমহিলারা আমরা এখানে বসে রয়েছি, ঠিক আছে? এবার দেখ এই যে পুরো সিনারিও বা পুরো সিস্টেমটা আমাদের কাজ করলো, খুব রিল্যাক্সে বুঝতে হবে। শোন, পুরো সিনারিও এখানে ওই অ্যান্টেনগুলোই বলেছি, একমাত্র রিজার্ভ বাদে। স্যার রিজার্ভ কেন বলছো, রিজার্ভ তো মালিকদেরই, আমরা পিএলএ ডেবিটে রিজার্ভ লিখতাম না ফাইনাল অ্যাকাউন্টে, এখানে পিএলএ প্রফেশনাল ডেবিটে রিজার্ভ লিখে দেবো, মালিকদের টাকা জমানো, রিজার্ভ মানে তো সেভিংস, ঠিক? এবার আমরা একটা গেম খেলবো এইগুলোকে নিয়ে, এক্সাম্পল। আচ্ছা ঠিক আছে চলো, রেডি? আচ্ছা শুরু করি। হুম, ঠিক, খুব ঠান্ডা মাথায় রিল্যাক্সে করবো। আমি এখানে কিছু নমিনাল অ্যাকাউন্ট লিখবো, এক্সপেন্সেস ইনকামগুলো, শুধু এক্সপেন্সেস ইনকাম লিখবো, এটা এক্সপেন্সেস ইনকাম বলবে। আর এটা পার্টনার, এখানে পিএল অ্যাপ্রোভেশন আসবে কি আসবে না, মানে কি মালিকদের সাথে যদি অবৈধ সম্পর্ক হয়ে গেছে তাহলে আসবে, যদি অবৈধ সম্পর্ক নেই তাহলে আসবে না, বুঝে গেছি? তাহলে আমাদের এখন অবৈধ সম্পর্ক বার করতে হবে, এই হচ্ছে মেন কাজ আমাদের। চলো রেডি? স্যার স্যালারি, এই স্যালারি, স্যালারি কি আমার এক্সপেন্সেস না? এর সাথে কি মালিকের কোনো সম্পর্ক আছে? কেন স্যালারি নর্মাল কর্মচারীকে দিই, মালিককে কি দিই না, তাহলে এটা আসবে না। খুব রিল্যাক্সে বোঝ, মেন একবার বুঝে গেছি সেট আপ হয়ে গেছে মানে ঝামেলা শেষ। আমরা পিল আপ প্রিপারেশন অ্যাকাউন্ট যদি তৈরি করতে শিখে গেছি মানে বিন্দাস। দুই, রেন্ট, রেন্ট মানে ভাড়া। আচ্ছা এটা কি আমি এটা এক্সপেন্সেস তো, এটা কি আমরা মালিককে দিই? মালিক কিসের রেন্ট পায় ভাই? হ্যাঁ পেতে পারে যদি মালিক নিজের জায়গা দিয়েছে ভাড়া হিসাবে। আচ্ছা, পার্টনার স্যালারি, এটা তো এক্সপেন্সেস, কেন এই টাকাটা ব্যবসা দিচ্ছে তো।
এবার আমাকে একটা কথা বল, এটা যখন আমার এক্সপেন্সেস, পার্টনার স্যালারি, খুব ঠান্ডা মাথায় বোঝো, পার্টনার স্যালারি, তাহলে এটা কি হবে, এখানে আসবে কেন, মালিকের সাথে সম্পর্ক আছে, পার্টনারকে দিচ্ছি। স্যার নর্মাল বোনাস দিচ্ছি, ধরো বোনাস পেমেন্ট করছি, তাই তো, বোনাস দিলে কি হবে, এক্সপেন্সেস, কিন্তু বোনাসের সাথে তো মালিকের কোনো সম্পর্কই নেই, বোনাসের সাথে কি মালিকের কোনো সম্পর্ক আছে, নেই, তাহলে এটা হচ্ছে আসবে না। কিন্তু স্যার যদি পার্টনার্স বোনাস করা কথা বলা হয়, শোনো 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 শোনো, যদি পার্টনার্স বোনাসের কথা বলা হয়, তাহলে পার্টনারদের সম্পর্ক আছে তো, আর এটা তো আমার টাকাটা যাচ্ছে বলে খরচা, তাহলে এটা আসবে। তাহলে কোনটা আসছে কোনটা যাচ্ছে না একবার দেখে নাও, স্যালারি আসবে না, রেন্ট আসবে না, পার্টনার লেখা আছে চলে আসলো, বোনাস আসবে না, পার্টনার্স বোনাস আসবে, বুঝে গেছি কেন আসবে, কারণ মালিকের সাথে সম্পর্ক, আর এক্সপেন্সেস মানে টাকা যাচ্ছে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যার ক্যাপিটাল কি মালিক না, মালিক যেটা ব্যবসা ইনভেস্ট করে তাকে কি বলা হয়, ক্যাপিটাল, তাহলে এটা তো স্যার এক্সপেন্সেস, এটা আগে আসবে লাফিয়ে লাফিয়ে, তাই তো, ইন্টারেস্ট অন ড্রয়িংস, তাই না, ইন্টারেস্ট অন ড্রয়িংস, স্যার এটা ইনকাম, এটা পার্টনারদের সাথে সম্পর্ক, ড্রয়িংস তো মালিক টাকা তুলে নিলে হয়, ঠিক তো, রেডি, খুব ঠান্ডা মাথায় রিল্যাক্সে বুঝবে। ইন্টারেস্ট অন লোন, স্যার এটা এক্সপেন্সেস, কেন মালিক, এই যে ঈশানকে টাকা দিচ্ছিলাম লোনের জন্য, আসবে। কমিশন, কমিশনও স্যার এক্সপেন্সেস কিন্তু আসবে না, কারণ মালিকের সাথে কোনো সম্পর্কই নেই, তাই তো, খুব রিল্যাক্সে কিন্তু আমরা ধরে ধরে চ্যাপ্টারটাকে রেডি করছি, কিন্তু একটা কথা বলছি শোন, কোনো ক্লাস, তোদের একটা প্রবলেম কি হয়ে যাচ্ছে বলতে তিনি, তোরা ক্লাস করিস মাঝখানে ডিমোটিভেট হয়ে যাস, মানে ডিমোটিভেট সরি, মানে ঘুরে যাস, মাইন্ডটাকে ডিস্ট্রাক্ট করে ফেলিস, ওতে কেসটা খাস, পুরো ক্লাসটা শোন, মজা করে করে গল্প করে করে যা বোঝাবো, একদম সুন্দর সুন্দর ঝিঙ্কু পড়াবো, এবং এগুলো ব্যাকআপ তো থাকবে, ভুলে গেলেও ব্যাকআপটা পাবি, কোনো মানে নিজেকে ভাববি না যে কমজোরে আছিস, আর যখন রেকর্ডিং একবারে আছে, ব্যাকআপ পাচ্ছিস, তার মানে কি প্রত্যেকটা জিনিস পুরো বেটার করতে পারবি। দেখ বোর্ড এক্সাম হচ্ছে এমন একটা এক্সাম, প্রথম থেকে যদি 200 মার্কসে আমরা এক্সাম দিতে চাই, 200 মার্কসের মধ্যে 200 পাওয়া যায়, এমসিকিউ, আর এটা ততটাই খাটতে হয়, যদি একবার তুলতে পারিস তাহলেই কিন্তু আমাদের পরবর্তী যে টার্গেটগুলো থাকবে বেটার হবে, যদি ওইটা আটকে গেছে কেস হয়ে যাবে। এবারে বোর্ড মানে আমাদের বেটার ভাবে করতে হবে, সেপ্টেম্বর মাসে এক্সাম মানে আমাদের অনেক আগে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। আচ্ছা 10, পার্টনার্স কমিশন, এটাও স্যার খরচা, এটা তো আসবে স্যার, তাহলে কিছু 10খানা আইটেম নিয়ে একটুখানি আমরা জানলাম, আসবে কি আসবে না, কি হবে কি হবে না, ঠিক আছে। আহ, মজাই মজা, ঠিক, কিছুক্ষণ আগে আমরা কি করলাম, ইনকাম স্টেটমেন্ট করলাম না, ইনকাম স্টেটমেন্ট আমরা কি দেখলাম, এটা কোথায়, পিএল অ্যাপ্রুভেশন কোথায়, ট্রেডিং পিএল এর পর না, আর ফরম্যাট নিয়ে কি বলেছিলাম, পুরো ট্রেডিং পিএল এর ফরম্যাট হবে না, চলো এবার আমরা ফরম্যাটটাকে রেডি করব, মুখস্থ কিছু না, বুঝে, যেমন আমরা ট্রেডিং পিএল বুঝেছিলাম সেরকম বুঝবো, ঠিক আছে, চলো রেডি।
দেখো আমি যেইভাবে করছি সেইভাবে মাথা রাখবে, এরকম করবে। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড। শোনো, খুব ঠান্ডা মাথায় বুঝবে, খুব ঠান্ডা মাথায় বুঝবে, হ্যাঁ মানে আপে হয়ে যাবে। এই দেখো, দেখাও, এই দেখাও। ধরো আমি এই বছরের লাস্ট দিন ধরছি, মানে মার্চ 31/3/26, অঙ্কে দিয়ে দেবে লাস্ট দিন। এইভাবে পুরো প্রেজেন্টেশন হয়, প্রেজেন্টেশন একটু এদিক ওদিক হবে না, ঠিক আছে? বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ধরো আমি লিখলাম 1,000 টাকা, এটা কি জানো, এটাকে বলে নেট প্রফিট। দেখো আমরা কি পিএল এর পর আসছি তো, আমাকে ভালো করে বোঝ। আমরা ট্রেডিংয়ে কি বার করতাম, গ্রস প্রফিট না? গ্রস প্রফিটটা পিএল এ কেটে দিকে বসাতাম না? তাহলে আমরা যদি নেট প্রফিট বার করি, নেট প্রফিটটা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন কোন দিকে বসবে? কেটে দিকেই বসবে। আরে বাই নেট প্রফিট বসা উচিত তো, হ্যাঁ? নেট প্রফিট যদি পিএল এর সিডি হতো তাহলে এখানে বিডি হবে না, বাট আমি বিডি না লিখে সেটা এইটা লিখলাম। কথাটা বুঝেছি? আমি অ্যাকাউন্ট দিয়ে করলাম, বিডিটা লিখলাম না জাস্ট। ওকে, আর ব্র্যাকেটে কি লিখবো? নেট প্রফিট ট্রান্সফার্ড বিফোর অ্যাপ্রোপ্রিয়েশন। আমি টাকা দিয়ে বোঝাচ্ছি, ব্যাপারটা বুঝ ভালো করে, এদিকে টাকা একবার। ধর এটা ট্রেডিং অ্যাকাউন্ট, এখানে 2 গ্রস প্রফিট হতো তো, হ্যাঁ? গ্রস প্রফিট লিখতিস, সেটা কি করতিস, পিএল অ্যাকাউন্টে বাই গ্রস প্রফিট লিখতিস না? লিখতিস তো। আবার এখানে 2 যদি নেট প্রফিট হয়, ধর 1,000 টাকা নেট প্রফিট, এটা কোথায় যাবে? পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে বাই আসবে না? তো সেটার জন্য আমি একের দিকে লিখলাম, আর কোনো কারণ নেই। আমাদের প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা লাইন ধরে ধরে এগোতে হবে, মাথায় যেন থাকে। আচ্ছা, এবার শুন, আমি এখান থেকে মার্ক করব, এখান থেকে বল এটা কি এক্সপেন্সেস তো, যেগুলো ইএস আছে সেগুলো আসবে, ঠিক কি না? যেগুলো নো সেগুলো তো আসবে না, কারণ এখানে কোন অ্যাকাউন্টগুলো আছে, যেগুলো মালিক আর ব্যবসার সম্পর্ক। তাহলে এক্সপেন্সেস তো ডেবিট দিকে যায়, যায় না? তাহলে আমি পার্টনার স্যালারিটাকে কোথা দিকে রাখবো? ডেবিট দিকে। টু পার্টনার স্যালারি, তো স্যালারি একমাত্র ঈশান পাচ্ছিল, আমি আই দিয়ে প্রকাশ করলাম, আই। ধর ও পেয়েছে, ধর স্যালারি হচ্ছে 50 টাকা, ঠিক আছে? ঈশান 50 টাকা স্যালারি পেয়েছে। ওকে, আমি জাস্ট এগুলো নিজের মাথা থেকে নিয়ে নিয়ে বানিয়ে বানিয়ে করছি, যাতে আমরা বুঝতে পারি একটা অঙ্ক কি হতে চলছে। কোনো সমস্যা আছে? আচ্ছা, এবার দেখো, এবার দেখো, এরপরে পার্টনার্স বোনাস আসবে, ইএস আছে যেহেতু, আর এটাও এক্সপেন্সেস, তাহলে ডেবিট হবে, তাই তো? ওকে, চলো। পার্টনার্স বোনাস, এটা নাগ এনেছিল, এন লিখলাম। ধরো নাগ বোনাস পেয়েছে 150 টাকা, সাপোজ, ঠিক আছে? এন ফর নাগ, নাগ হচ্ছে বোনাস পেয়েছে 150 টাকা। ওকে, আসি। পার্টনার্স ক্যাপিটাল আছে তো, এটা আসবে, এটাও তো খরচা, আর খরচা তো ডেবিট হয়, হ্যাঁ? ইন্টারেস্ট অন ক্যাপিটাল টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এটা তিনজনেই পেয়েছে, কুণালও পেয়েছে, ঈশানও পেয়েছে, নাগও পেয়েছে। ধরো প্রত্যেকে 50 টাকা করে পেয়েছে, সাপোজ, 150 টাকা। তাহলে ফার্স্ট কলামটা কেন রাখলাম, যদি একের বেশি পার্টনার হয় তাহলে একটা লিখে যোগ করে রাখার জন্য, যেরকম হয়, কারণ আমরা ফাইনাল অ্যাকাউন্ট করেছি, আমরা জানি কি ব্যাপারটা হতে পারে, ঠিক আছে? ওকে, চলো এগোই। ড্রয়িংস তোমার ইনকাম, আর ইনকাম ক্রেডিট দিকে যায়, ইনকাম আমার কোথায় যাবে? ক্রেডিটে। চলো, ইন্টারেস্ট অন, ধর এখানে দুজন পেয়েছে, একটা পেয়েছে কি কুণাল পেয়েছে, একটা পেয়েছে কি আমাদের ঈশান পেয়েছে। ধর 100 টাকা করে ইন্টারেস্ট পাচ্ছে, 200 টাকা,
ঠিক? কোনো সমস্যা নেই তো? তাহলে ইনকামটা কেটে দিকে যাচ্ছে, এক্সপেন্সের ডেবিট দিকে যাচ্ছে, তোমরা জানো এইগুলো। কেন তোমার ট্রেনিং পেলে এক্সপেন্সগুলো ডেবিটে লিখতে, ইনকামটা এবার তোমরা আরও মডিফাই করতে পারো নিজেকে করে। ইন্টারেস্ট অন লোন এক্সপেন্সেস, এক্সপেন্সেস ডেবিটে যাবে। ইন্টারেস্ট অন লোন এক্সপেন্সেস, এক্সপেন্সেস ডেবিটে যাবে টু ইন্টারেস্ট অন লোন। খুব ঠান্ডা মাথায় বোঝো, ইন্টারেস্ট অন লোন। এবার লোন দিয়েছিল কে? ঈশান আই। তোর এর লোনের ইন্টারেস্ট হচ্ছে 300 টাকা। আমি মাথা থেকে বসিয়ে দিলাম জিনিসগুলো, ঠিক আছে? ওকে, পার্টনার্স কমিশন আসবে, এটাও এক্সপেন্সেস ডেবিট, ঠিক? টু পার্টনার্স কমিশন। ধরো এটা নাক পাচ্ছে 100 টাকা, ওকে? তাহলে মোটামুটি আমরা সিস্টেমটাকে বুঝে গেছি। এবার প্রশ্ন, স্যার আমার টোটাল টাকা কত? ক্রেডিট দিকে 1200 টাকা, আর আমরা জানি বড়টা দুদিকে লিখে দেবো, লিখে দিচ্ছি। এবার দেখ ডেবিটে খরচা আছে তো, কত আছে? 50 50, 300 300, 600, 700 750 টাকা। 750 টাকা যদি 1200 থেকে মাইনাস দিই তাহলে কত হয় বলো? হ্যাঁ, 450 টাকা। এটা টু, ভালো করে বোঝ, এই প্রফিটটা কার? মালিকদের তো। অ্যাকাউন্ট খুব রিল্যাক্সে বুঝবি, আগে বোঝ, আগে বোঝ। এই টাকা এখানে অ্যাকাউন্ট লিখেছি তো, এখানে কি অ্যাকাউন্ট লিখেছি? এইগুলোতে অ্যাকাউন্ট লিখেছি, এখানে একটা অ্যাকাউন্ট লিখেছি তো, আর এখানে একটা অ্যাকাউন্ট লিখেছি, তাহলে দু জায়গায় কিন্তু অ্যাকাউন্ট লিখতেই হবে, এটা গরমিল করা যাবে না, বুঝেছো? এখানেও অ্যাকাউন্ট লিখবো, এখানে অ্যাকাউন্ট লিখবো, কিন্তু বাকিগুলো তো অ্যাকাউন্ট লিখিনি তো, লিখবো না, ঠিক আছে? এটা কাদের মধ্যে ভাগ হবে? 3 জনের মধ্যে ভাগ হবে। 3 জন কে কে আছে বলো? একটা আছে কুনাল, ঈশান, নাগ। কত টাকা? 450 টাকা ভাগ করবো তো, এটা সমান ভাগে ভাগ হবে, কিছু বলে দেয়নি, 3জন ইকুয়ালি ভাগ করবে। 3জন ইকুয়ালি ভাগ করলে কত টাকা হচ্ছে? 150 টাকা, 150 টাকা, 150 টাকা। ভালো করে বোঝো। এবং মজাদার ব্যাপার, এটাকে বলা হয় শেয়ার অফ প্রফিট। এটা কি আমার? শেয়ার অফ প্রফিট, 150 টাকা করে। আমরা স্টার মারার থেকে বেশি টাকা দিয়ে বিশ্লেষণ করলাম, আরও বেশি মাথায় ঢুকলো জিনিসটা, ক্লিক খেলো, ঠিক আছে? তাহলে এবার ধর এই দিকটা বেশি হতো, তাহলে এইদিকে আসতো লস, ওটাকে বলো তো শেয়ার অফ লস। তাহলে এদিকটা কি আসছে? শেয়ার অফ প্রফিট, ওদিকটা লস। পুরো প্রথম থেকে দেখো, কোনো ডাউট থাকলে আমাকে বলো, না থাকলে আজকে ক্লাস এতটাই হবে, ঠিক আছে?